শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা। ইলিয়াস হোসেন ভাই, আপনি আপনি যেমনটি আহ, আপনি যেমনটি আমাকে জিজ্ঞাসা করলেন যে যে এই সরকারকে সবচাইতে বেশি বেশি সহায়তা করছে বা সহযোগিতা করছে, সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ। এখন আপনার কথা ঠিক। আমি এর আগে একটা টক শোতে গিয়েছিলাম। সেখানে কিন্তু একজন মুক্তিযোদ্ধা, উনি একটা মুক্তিযোদ্ধা কমান্ডার, নুরুল ইসলাম, উনি কিন্তু ওনার আলোচনাতে ওই যে বলেছিলেন যে এই যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের যে রাজনীতি, এই রাজনীতিবিদদেরকে উনি কিন্তু ক্লাসিফাই করেছিলেন যে পলিটিক্যাল প্রস্টিটিউট হিসেবে, পলিটিক্যাল প্রস্টিটিউট। আমাদের ওই যে বাংলাদেশ পুলিশ যে কাজ করছে, আপনি যদি ঐতিহাসিক ভাবে যদি দেখেন, যে ব্রিটিশ পিরিয়ড বলেন, পাকিস্তান পিরিয়ড বলেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পুলিশ সাধারণত আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, বাংলাদেশের পুলিশ বাহিনী নিয়ে অবশ্যই আপনার কম বেশি ধারণা আছে, কারণ বিগত 15 বছর ধরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণ থেকে শুরু করে বিরোধী দল বা বিরোধী মতের যারা আছেন তাদের উপর কি ব্যবহার করা হয় তাদের সাথে, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এর আগে একটা রিপোর্ট দেখেছেন, হাজার হাজার ভারতীয় নাগরিক বাংলাদেশ পুলিশে প্রবেশ করেছেন, রয়ের এজেন্ট হয়ে কাজ করতেছে। কিন্তু আজকে একটা ভিডিও, বাংলাদেশ পুলিশ কেন অতি উৎসাহিত হয়ে এরকম কাজ করে, আর এত ভারতীয় নাগরিক কিভাবে বাংলাদেশ পুলিশে চান্স পায়, যারা বাংলাদেশ জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে এরকম অমানবিক কার্যক্রম করে, তারা সবাই আপনি ধরে নিতে পারেন ইন্ডিয়ার। আপনাদেরকে একটু পর একটা ভিডিও দেখাবো, ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনি দেখবেন বলে আমি আশা করছি। স্ক্রিপ্ট না করে ভিডিও দেখবেন। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সর্বশেষ যে রিকোয়েস্ট থাকবে, ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন আমরা সেই ভিডিও একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। সামনের 2024 সালে 7 জানুয়ারি যে সমগামী নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক ধরপাকড় অব্যাহত আছে পুলিশের। মূলত বাংলাদেশের এই বর্তমান যে অবৈধ সরকার, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য পুলিশ সবচাইতে বেশি সহায়তা করে যাচ্ছে। যে কারণে প্রাসঙ্গিকভাবে আমি আজকে আমার অনুষ্ঠানে অনুরোধ জানিয়েছিলাম ব্যারিস্টার মোহাম্মদ জিল্লুর রহমান, যিনি পুলিশের একজন সাবেক কর্মকর্তা। কি অবস্থা জিল্লুর ভাই? আমাদের এই যে মানে পুলিশ কি সব অমানুষ হয়ে গেল? কি জানেন? আপনার তো নিশ্চয়ই ভেতরে বর্তমান এবং সাবেক যে অফিসাররা আছে তাদের সাথে কথাবার্তা হয়। মানে এত উগ্র হয়ে যাচ্ছে কেন পুলিশ? জি, ইলিয়াস হোসেন, আপনাকে শুভেচ্ছা এবং আমাকে যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা। ইলিয়াস হোসেন ভাই, আপনি যেমনটি আহ, আপনি যেমনটি আমাকে জিজ্ঞাসা করলেন যে যে এই সরকারকে সবচাইতে বেশি বেশি সহায়তা করছে বা সহযোগিতা করছে, সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ। এখন আপনার কথা ঠিক। আমি এর আগে একটা টক শোতে গিয়েছিলাম। সেখানে কিন্তু একজন মুক্তিযোদ্ধা, উনি একটা মুক্তিযোদ্ধা কমান্ডার, নুরুল ইসলাম, উনি কিন্তু ওনার আলোচনাতে ওই যে বলেছিলেন যে এই যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের যে রাজনীতি, এই রাজনীতিবিদদেরকে উনি কিন্তু ক্লাসিফাই করেছিলেন যে পলিটিক্যাল প্রস্টিটিউট হিসেবে, পলিটিক্যাল প্রস্টিটিউট। আমাদের ওই যে বাংলাদেশ পুলিশ যে কাজ করছে, আপনি যদি ঐতিহাসিক ভাবে যদি দেখেন, যে ব্রিটিশ পিরিয়ড বলেন, পাকিস্তান পিরিয়ড বলেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পুলিশ সাধারণত হলো যে সরকার পাওয়ারে থাকে, সে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, তার খেদমত করা নিয়ে মানে খুব ওই যে ব্যস্ত থাকে। তবে এটি যে সবাই করে বা এটি যে সবাই চাওয়া পাওয়া, ওই বিষয়টি কিন্তু তা না। কারণ সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু কাজ করে কিন্তু কমান্ডে। এখন কমান্ডার যখন একটা আদেশ দেয়, তখন তখন ক্ষেত্র বিশেষে তাকে কিন্তু এটা অবৈধ, বৈধ হোক আর অবৈধ আদেশ হোক, তাকে কিন্তু এই কথাটি শুনতে হয়। এখন এখন আপনি যেমনটি বললেন যে বাংলাদেশ পুলিশই সবচাইতে এই অবৈধ সরকার বা এই অগণতান্ত্রিক সরকার বা অসাংবিধানিক সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছে। তো এর জন্য যে শুধু মানে মানে আওয়ামী লীগ যে স্বৈর শাসক হয়েছে এই কারণে যে পুলিশ এই কাজটি করছে, এটা আমি মানতে নারাজ। এখানে কিন্তু এখানে এখানে কিন্তু আপনার বিরোধী দলেরও কিন্তু কিছুটা ব্যর্থতা আছে।
কারণ বিরোধী দল যেহেতু ওই ধরনের মানে মানে শেখ হাসিনাকে মোকাবেলা করার জন্য, আওয়ামী লীগকে এই যে মোকাবেলা করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োগ করা দরকার বা যে পরিমাণ শক্তি প্রয়োগ করার কথা, সেই পরিমাণ শক্তি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অপোজিশন পক্ষ প্রয়োগ কিন্তু করে নাই। তারা যদি আপনি দেখেন বিগত 5 বছর ধরে যে তারা যে আন্দোলনগুলো করছে, সেই আন্দোলনগুলো কিন্তু অহিংস আন্দোলন। লাইক আমাদের যে মহাত্মা গান্ধীর মতো অহিংস আন্দোলন। কিন্তু এই অহিংস আন্দোলন তো অনেকটা হোমিওপ্যাথি ওষুধের মতো। এখন হোমিওপ্যাথি ওষুধে তো আর অ্যালোপ্যাথি ওষুধের মতো কাজ করে না। এখন শেখ হাসিনা যে মাপের স্বৈর শাসক, শেখ হাসিনা যে মাপের দুষ্টু প্রকৃতির শাসক, তাকে তাকে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। তার জন্য দরকার কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিন। আপনি দেখেন পশ্চিমা বিশ্ব কিন্তু তাকে তাকে কিন্তু বারংবার বলছে, জনগণ কিন্তু তাকে বারংবার বলছে, সুশীল সমাজ তাকে বারংবার বলছে, কিন্তু তারপরেও কিন্তু সে কিন্তু ইলেকশনের দিকে হাঁটছে। আপনি যেমন সবাই বলছে ডামি নির্বাচন, আপনি বলছেন সমকামী নির্বাচন। কিন্তু এখন আপনি যে প্রশ্নটা করলেন যে হ্যাঁ আমার পুলিশের পুলিশ সদস্যদের সাথে আমার আলোচনায় কথাবার্তা হয়। আমার ব্যাচমেট যেহেতু এডিশনাল আইজিপি র্যাঙ্কের, আমাদের যে স্পেশাল ব্রাঞ্চের যে এডিশনাল আইজি মনিরুল ইসলাম, সে আমি ব্যাচমেট। যদি আমাদের ডেমোক্রেটিক প্রসেস ঠিকঠাক মতো থাকতো, আমাদের যদি সরকার পরিবর্তন যদি ঠিক মতো হতো, তাহলে হয়তো ওনার জায়গায় হয়তো আমি থাকতাম বা আরেকজন থাকতো, সে হয়তো এখন আমার জায়গায় থাকতো। এখন যাই হোক, সে যেহেতু ওখানে আছে, তা আমার সাথে কথাবার্তা হয়, কম বেশি কথাবার্তায় এডিশনাল আইজিপি লেভেলের সবার সাথে কথাবার্তা হয়। আমি আমি আবার কিন্তু কিছুটা সেনা সেনা ব্যাকগ্রাউন্ডের লোক। আমি 2 বছর সেনাবাহিনীতে কিন্তু আমি ট্রেনিং করেছি। সেনাবাহিনীর কর্মকর্তারাও কিন্তু আমার যারা ব্যাচমেট, তারা কিন্তু এখন মেজর জেনারেল। এখন কিন্তু মেজর জেনারেল, তাদের সাথেও অনেকের সাথে আমার কথাবার্তা হয়। আর আমি যেহেতু একজন ব্যারিস্টার অ্যাট ল, আইন অঙ্গনের লোক, আমার সাথেও কিন্তু সিনিয়র অ্যাডভোকেট, ইনক্লুডিং কিন্তু আপনার ডিস্ট্রিক্ট জাজ সহ আমার হাইকোর্টের বিচারপতি কিন্তু আমার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথাবার্তা। তবে আপনি যেমনটি বললেন যে পুলিশের কিন্তু সবাই কিন্তু খারাপ না। তবে অপোজিশন যদি একটা প্ল্যাটফর্ম যদি রেডি করে ফেলতে পারে, যে প্ল্যাটফর্ম অলরেডি রেডি হয়ে গেছে, জাস্ট যদি আরেকটু মানে আরেকটু যদি তারা এগিয়ে যায়, তাহলে এই সমস্ত পুলিশ সদস্য সবাই কিন্তু জনগণের পক্ষ নেবে। কিন্তু আমার সাথে কিন্তু একাধিকবার কথা হয় যে আমরা একটা প্ল্যাটফর্ম চাচ্ছি, কারণ জিল্লুর ভাই, তারা বলছে। মানে মানে অপোজিশন আর কত করবে? মানে অপোজিশনের আমরা দেখছি যে বাড়িতে বাড়িতে গিয়ে মানে বাড়ির বাবা মা ভাই বোন এগুলো তো আছেই, চাচা চাচিদের পর্যন্ত ধরে নিয়ে আসছে পুলিশ গিয়ে, যাকে ধরতে যাচ্ছে তাকে না পেলে। মানে এই শ্বাসরুদ্ধকর অবস্থা তো বাংলাদেশে আজ পর্যন্ত ছিল না। পৃথিবীর ইতিহাসেও কখনো এই কথা হয় নাই যে কোনো মানুষ অপরাধ করেছে, সে যদি অপরাধীও হয়ে থাকে, তার পরিবারের মানুষজনকে গিয়ে ধরে নিয়ে আসবে। এইটা এরপরেও মানে মানুষ কিভাবে রাস্তায় থাকবে? কিভাবে? এটা কোনোদিন ছিল কখনো? না, কিন্তু আপনি 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 যেমনটি ওই যে বললেন, কিন্তু যে কাজগুলো পুলিশ করছে, এই কাজগুলো কিন্তু সবাই কিন্তু করছে না, এবং তাদেরকে কিন্তু বলা হচ্ছে, আমি বলছি বা আমার মতো যারা আলোচক আছে সবাই কিন্তু বলা হচ্ছে এগুলো কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে। এবং এগুলো কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু এগুলো ট্রায়াল হবে, বিচার হবে, তাদের কিন্তু বলা হচ্ছে, এবং তারা কিন্তু আইনও কিন্তু জানে। এবং এবং এই সরকারের সময়ও কিন্তু শেখ হাসিনার যে রাজনৈতিক বৈশিষ্ট্য, তারা কিন্তু ব্যবহার করার পরে কিন্তু শেখ হাসিনার টিস্যু পেপারের মতো কিন্তু ছুঁড়ে ফেলে। যেমন আপনি দেখেন এই যে আইনে ধরেন আপনি তো একজন ব্যারিস্টার। মানে আইনে কি ধরেন এখন যারা এইসব করছে, ধরেন একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে কয়েকজন কনস্টেবল যাচ্ছে একজনকে ধরতে। তো সেই ক্ষেত্রে সে তো তার অফিসের মানে সরকারের যে হুকুম সেটা সে পালন করছে। সরকার বলতে তার ওসি কিংবা এসপি, সার্কেল এসপি তাদের হুকুম সে পালন করছে। সেক্ষেত্রে মানে তাদেরকে আইনগতভাবে কি করা যাবে? বা যারা হুকুম দিচ্ছে তাদের ব্যাপারে আইন কি বলে আমাদের? আচ্ছা, আমি আমি আপনাকে বলি যে এখন যে কাজগুলো করছে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিজিএফআই, এনএসআই বা সেনাবাহিনী যে কাজগুলো করবে, বা জুডিশিয়ারি বা সরকারি কর্মকর্তা যারা সচিব, তারা কিন্তু এই কাজগুলো কিন্তু বেআইনিভাবে কাজগুলো করছে। আমাদের আইন কি বলে, আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন আইন কি বলে, আমাদের সরকারি চাকরি আইন 2018-র 28 ধারাতে স্পষ্ট বলা আছে যে আপনি সরকারের শুধুমাত্র আইনসঙ্গত আদেশ মানতে বাধ্য এবং আইনসঙ্গত কাজগুলো করবেন। কখনো কোনো আইনে কিন্তু অবৈধ আদেশ মানবেন এই কথা কিন্তু কোথাও লেখা থাকে না। তো অবৈধ আদেশের তো কোনো ডেফিনেশন নাই। যেটি আইনসঙ্গত আদেশ না, সেটি হলো অবৈধ আদেশ। আমাদের পুলিশ আইন 1861, পুলিশ আইন 1861 23 ধারাতে বলা হচ্ছে যে পুলিশ শুধুমাত্র আইনসঙ্গত আদেশ মান্য করবে। এবং আমাদের পুলিশ হেফাজতে নিবারণে মৃত্যু আইন,
এটা ধারা 12-তে বলা হচ্ছে যে আপনার সিনিয়র অফিসার আপনাকে বলেছে কাউকে ধরে নিয়ে নির্যাতন করবেন, এবং নির্যাতনে কেউ যদি মারা যায় অথবা কেউ যদি নির্যাতিত হয় এবং এই বিষয়টা আদালতে চ্যালেঞ্জ হলে ওই আইনেই কিন্তু ওই যে 12 ধারাতে বলা হচ্ছে যে আপনাকে সিনিয়র অফিসার বলেছে এই জন্য কাজটি করেছেন, দিস ইজ অফ নো এক্সকিউজ। সেনা আইন 1952 55 ধারাতে বলা হচ্ছে সৈন্যগণ শুধুমাত্র তার কমান্ডারের বৈধ আদেশ মান্য করবে। সৈন্যগণ কিন্তু তার কমান্ডারের অবৈধ আদেশ কিন্তু মান্য করতে সে বাধ্য না। এখন সেনাবাহিনীর যদি কোনো কমান্ডার যদি তার সৈন্যবাহিনীকে বলে অমুককে ধরে আনো, অমুককে গুলি করে ওই যে মেরে ফেলো, এই আদেশ কিন্তু সে মানতে পারত না। কিন্তু যদি সে তার কমান্ডার যদি আইনসঙ্গত আদেশ দেয় তাহলে সেটি সে মানবে এবং সে মানতে বাধ্য। আমাদের যেখানে জুডিশিয়ারি অফিসার, সেখানে বলা হচ্ছে জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট 1850 সেকশন 1 এবং আমাদের ফৌজদারি কার্যবিধি 197-তে বিচারকদেরকে উদ্দেশ্যে বলা হচ্ছে, ইনক্লুডিং চিফ জাস্টিস, তাদেরকে বলা হচ্ছে যে আপনি যখন বিচার পরিচালনা করবেন, আপনি যখন কাউকে রিমান্ড দিবেন অথবা দিবেন না, আপনি কাউকে জামিন দিবেন বা দিবেন না, সেটাকে বলা হচ্ছে যে আপনি আপনার ইন গুড ফেইথে কাজটা করতে হবে এবং আপনি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আপনি দেখেন যে তারা যে ফরমায়েশি কাজগুলো করছে তাদের কিন্তু কম বেশি কিন্তু বলা হচ্ছে, এবং তারা যে আইন জানে না বিষয়টা কিন্তু তা না। কিন্তু কথাটা হচ্ছে যে কেউ যখন কখন কোনো অপরাধ করে, যেমন ধরেন একজন ধর্ষক যখন ধর্ষণ করে বা করতে যায়, এখন যাকে ধর্ষণ করা হচ্ছে সে কিন্তু তাকে যতই তাকে বাবা বলুক, খালু বলুক, মামা বলুক, আঙ্কেল বলুক, তার পায়ে ধরুক, তারপরেও কিন্তু যিনি ধর্ষক তিনি কিন্তু তাকে ধর্ষণ করবে ওই সময়ের জন্য। কিন্তু যখন সে কাজটা করে ফেলে, ধর্ষণটা সম্পূর্ণ শেষ হয়ে যায়, যখন সেই সাময়িক আনন্দটা নিয়ে যখন কাজটা শেষ হয়, তখন কিন্তু তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে যে আমার মনে হয় এই কাজটা করা ঠিক হয়নি। এই আমাদের সরকারি কর্মকর্তাদের কিন্তু এই অবস্থা যে তারা কিন্তু এখন আইনটাকে ধর্ষণ করছে, তারা কিন্তু সংবিধানকে ধর্ষণ করছে। এখন এই ধর্ষণ করার পরে তখন তাদের ভিতর উপলব্ধি হচ্ছে বা হবে যে আমার মনে হয় এই কাজটি করা ঠিক হয় না। এই জন্য আমি আপনার মাধ্যমে, আপনার যেহেতু দর্শক সংখ্যা অনেক বেশি, অনেক পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা কিন্তু আপনার ভিডিও দেখে, তো আমি আপনার মাধ্যমে তাদেরকে একটু অবহিত করতে চাচ্ছি, আপনার কিন্তু এগুলো কিন্তু আইন আছে এবং এগুলো আইনের ব্যত্যয় হলে আপনার কিন্তু অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। ইলিয়াস হোসেন, আমি আরেকটি কথা বলি যে আমাদের যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, এটি কিন্তু দিতেন গভর্নমেন্ট, শেখ মুজিবুর রহমান কিন্তু করেছিল, এবং যে আইনের অধীনে কিন্তু মানবতা বিরোধী অপরাধীদের বিচার হচ্ছে, যেখানে ট্রাইব্যুনাল আছে, ওই আইনেই কিন্তু সেকশন 2-তে বলা হচ্ছে যদি আপনি কোনো ফৌজদারি অপরাধ করেন, খুন, ধর্ষণ, লুটতরাজ, অপহরণ অথবা কোনো ফৌজদারি অপরাধ যদি কোনো পলিটিক্যাল মোটিভ নিয়ে যদি আপনি করেন, তাহলে সেটাকে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তাহলে এই যে আমার পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা ডিজিএফআই বা এনএসআই যে কাজগুলো করছে, দিস অল আর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এবং এটা সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু তাদের ওই ট্রাইব্যুনাল কিন্তু রেডি আছে, আইনও কিন্তু রেডি আছে, আইন কোনো নতুন করে আইন তৈরি করা লাগবে না। শুধুমাত্র যে বিচারক আছে, বিচারক পরিবর্তন করে দিলে তাদের কিন্তু এই জামায়াতের নেতাদেরকে যেভাবে সাজা দেওয়া হয়েছে তাদের কিন্তু সাজা হবে, ইনক্লুডিং ডেথ পেনাল্টি। কারণ তারা কিন্তু এই যে সমস্ত অভিযোগ হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিজিএফআই, এনএসআই বা পুলিশের বিরুদ্ধে, যে তাদেরকে গুম করা হচ্ছে, অপহরণ করা হচ্ছে, এই যে দেখেন আজকেই তো দেখলাম আপনার হাইকোর্টে রিট হয়েছে বগুড়াতে, 2 জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের হোয়ারে বোর্ড পাওয়া যাচ্ছে না। সো দিজ আর দ্য পলিটিক্যালি এই কাজগুলো করা হচ্ছে। এটা আপনার কাছে আছে যে কারা কারা করেছে এটা? আমরা শুনছি যে সিআইডি এর সাথে জড়িত, কারা কারা এটা করেছে। এটা কারা করেছে এটা স্পেসিফিক আমি এখন ওই যে বলতে পারবো না, তবে ডেফিনেটলি গভর্নমেন্টের কোনো এজেন্সি এই কাজটি করেছে। কারণ যদি কোনো 2 জন ব্যক্তিকে যদি খুঁজে পাওয়া না যায়, এটি কিন্তু রাষ্ট্রের দায়িত্ব তাকে খুঁজে বের করা, রাষ্ট্রের পক্ষে সরকারের দায়িত্ব, সরকারের পক্ষে কিন্তু পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কিন্তু দায়িত্ব তাকে খুঁজে বের করা। এখন তাকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এটি যদি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা পুলিশ যদি বলে, তাহলে ডিজি র্যাব বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের কিন্তু পদত্যাগ করা উচিত। যদিও এটা ডেমোক্রেটিক কান্ট্রি না বা ডেমোক্রেসিতে চলছে না, এই 2 বাহিনী চিফ হয়তো পদত্যাগ করবে না, বাট এগুলো কিন্তু ভবিষ্যতে কিন্তু তাদের কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। না জিল্লু ভাই, ধরেন এই যে আপনি নির্বাচনের যে পরিবেশটা এখন দেখছেন, এখানে
কোথায় ড্যামি প্রার্থীকে জেতানো হবে আর কোথায় সরকারি নৌকার প্রার্থী জিতবে, কোথাও লাঙল প্রার্থী জিতবে, কার পক্ষে ওই এলাকার আওয়ামী লীগের লোকজন নির্বাচন করবে, কার পক্ষে করবে না, এই সবকিছু থানা থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থার বিশেষ বার্তায় তাদেরকে জানানো হচ্ছে। মানে এখানে পুলিশ যে কাজটা করছে, আপনি দেখেন মেহেরপুরে যে ঘটনা ঘটেছে, একজন বলছে আমি ভারতের প্রার্থী। এখন পর্যন্ত কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। মানে অন্যগুলো নয় গোপনে করছে, এটা তো ওপেনে বের হয়েছে। তারপরেও ওই এলাকার যে এসপি আছেন, ওই এলাকার যে ওসি আছেন বা মানে এই দায়িত্বটা কার? যে একটা রাষ্ট্রদ্রোহী কাজ যে করলো, যে আমাকে ভারত এখানে প্রার্থী বানিয়েছে। এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। এটা কে, মানে ইনিশিয়েটিভটা কে নিতে পারে? বা যদি না নেয়, সেই ক্ষেত্রে ভবিষ্যতে যদি এটা নিয়ে কোনো মামলা হয়, সেই ক্ষেত্রে কারা এটার আসামি হতে পারে? আচ্ছা, আপনি যেমনটি প্রশ্ন করলেন এবং যার সম্পর্কে বললেন, আমি আজকে ওনার সাথে টক শোতে ছিলাম, অধ্যাপক মান্নান সাহেবের সাথে। হুম, উপস্থাপক কিন্তু তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে এই কথাটি বললেন, কিন্তু উনি কিন্তু ডিনাই করেছেন এবং উনি কিন্তু বলেছেন যে না, আমি বলেছি আমি শেখ হাসিনার প্রার্থী, ভারতের নয়। তখন উপস্থাপক তাকে জিজ্ঞাসা করেছে, ভারতের নয়, কিন্তু আপনি তো বলেছেন যে আমি ভারতেরও প্রার্থী, মানে আমি ওই যে ভারতের প্রার্থী। তো তখন আমি উনাকে বললাম যে আমি আপনার ভিডিওটি 2বার শুনেছি। আপনি বলেছেন যে আমি ভারতের প্রার্থী, আমি হুম, শেখ হাসিনার প্রার্থী। তো তাহলে তখন উনি বলেছেন যে না, এটা আমার কথা ডাবিং করে ওই ভারতের প্রার্থী এই শব্দটা অ্যাড করা হয়েছে। আমি উনাকে হাসতে হাসতে বললাম যে আপনি তো অধ্যাপক মানুষ, আপনি 2বার এমপি ছিলেন, জ্ঞানী গুণী মানুষ, লার্নেড মানুষ। আমাদের সাক্ষ্য আইন 1872, সাক্ষ্য আইন 1872-এর 65B-তে কিন্তু বলা হচ্ছে এই সমস্ত ডিজিটাল এভিডেন্স কিন্তু এখন আদালতে গ্রহণযোগ্য, যেটা আগে ছিল না। হুম, এই হুম, শেখ হাসিনাই কিন্তু এইটা হুম, হুম, এই আইনটা সংশোধন করেছেন এবং আমি তাকে বলেছি যে আপনি টকশোতে বেরিয়ে যাওয়ার পরে আপনি সাক্ষ্য আইন 1872-এর 65, 67 এবং 73 দেখবেন। আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো, আপনার এই ভিডিওটা যদি ফরেন্সিকে পাঠানো হয়, রাইট। তাহলে এই কথা যে আপনার, এই রেকর্ড যে আপনার, এটা আপনি কোনোভাবেই এটা ডিনাই যে করতে এডিট পারবেন করা না। না। জি, এটা আপনি ডিনাই করতে পারবেন না এবং এই কথা দিয়েই কিন্তু আপনার আপনার কিন্তু সার্বভৌমত্ব লঙ্ঘনের কারণে আপনার সংবিধান সার্বভৌমত্ব লঙ্ঘনের কারণে আমাদের দণ্ডবিধির 124-এর ক অনুসারে কিন্তু আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে এই দায়িত্বটা কার, যে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতা বা সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য মামলা করবে আর ইলিয়াস হোসেন, সেটা হচ্ছে যে আপনি যেহেতু আইনের লোক না, আপনার হয়তো এটা জানার কথা না। কোন রাষ্ট্রদ্রোহিতার অপরাধের মামলা করতে হলে কিন্তু রাষ্ট্রের অনুমতি লাগে, মানে রাষ্ট্র বলতে সরকারের অনুমতি লাগে, মানে সরকারকে বলতে হবে যে এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ছাড়া আর বাদ বাকি যে কোনো মামলা, যে কোনো মামলা পুলিশ রুজু করতে পারবে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধি 196-তে বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হলে সরকার মানে হোম মিনিস্ট্রি থেকে অনুমতি নিতে হবে। সেই ক্ষেত্রে এখানে পুলিশের ওসিও কিন্তু দায় এড়াতে পারবে না। ওসি কিন্তু ওসি কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করবে, এটা ওসির দায়িত্ব। করে সে সরকারের কাছে সে অনুমতির জন্য লিখবে যে আমি এই রাষ্ট্রদ্রোহিতার মামলাটা তদন্ত করতে চাই অথবা মামলাটা রুজু করতে চাই। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সংশ্লিষ্ট থানার ওসি কিন্তু এটা করে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ভবিষ্যতে কি এটা এটা মামলার মুখোমুখি হবে কিনা? এটা মামলার মুখোমুখি তো হবে, যিনি এটা বলেছেন, ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে মামলা হবে। ওসি সাহেব যে মামলা নিল না, এটা তার একটা গাফিলতি এবং তার দায়িত্ব অবহেলা। এবং ওসি সাহেব যেটা যে কাজটি করতে পারে, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা উদ্যোগ নিতে পারে যাতে ভবিষ্যতে যদি আইনের মুখোমুখি হয়, তাহলে ওসি সাহেব বলবে যে না, আমি তো রাষ্ট্রদ্রোহিতা বা সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য মামলা রুজু করেছিলাম, সরকার অনুমতি দেয় নাই। এতে আবার সুবিধাটা হচ্ছে, যদি এটা ওসি বেঁচে যাবে, সেই ক্ষেত্রে হোম মিনিস্টার এবং শেখ হাসিনা এবং ওই অধ্যাপক মান্নান, এই 3জনকে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করা যাবে এদের বিরুদ্ধে। এবং এই এই যে রেকর্ডটা, এই যে ভিডিও রেকর্ডিং, এটা দিয়ে আদালতে এটা প্রমাণ করা সম্ভব হবে। এবং হোম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী যে কোনো মানে কোনো অ্যাকশন নিল না, এটির কারণেও কিন্তু এই 3জনকেও কিন্তু এই 34 এবং 109 ধারায় হোম মিনিস্টার এবং আহ, প্রধানমন্ত্রী আর আর ওনার হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ 124-এর 3জনের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আর ওসি যদি মামলা রুজু না করে, তাহলে ওসিও এইটার আসামি হবে। না, কিন্তু এই যে আরেকটা প্রশ্নের ১ম পার্টটা যেটা ছিল যে নির্বাচনে
যারা এখন অংশ নিচ্ছে, কে ডামি প্রার্থী জিতবে কি না জিতবে, মানে পুলিশ একটা পক্ষের হয়ে কাজ করছে। অর্থাৎ উপর থেকে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশের হেডকোয়ার্টার বিভিন্ন জায়গা থেকে বলে দেওয়া আছে যে এই প্রার্থী আমাদের প্রার্থী, এই প্রার্থী এখানে জিতে আসবে। এর বাইরে যেন কেউ কাজ না করে এবং আওয়ামী লীগের লোকজনকেও এখন নানান ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আজকে অর্থাৎ গতকালকের একটা ঘটনা আমার কাছে আজকে সেই নথিটা এসেছে যে এক অ্যা আপনার ওই যে মেজর জেনারেল ইব্রাহিম, তার আসনে মেজর জেনারেল ইব্রাহিমের বিপক্ষে ড্যামি প্রার্থী সমকামী নির্বাচনে নানান টার্ম তারা ইউজ করছে। আমি জানি না, মানে আরেকটা প্রার্থী আরকি, স্বতন্ত্র যে প্রার্থীটা, সেই প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের লোকজন কাজ করতে চাচ্ছে। কিন্তু তাদেরকে গোয়েন্দা সংস্থা এবং পুলিশের বিভিন্ন গোয়েন্দা বিভাগ থেকে ফোন করে থ্রেট করা হচ্ছে যে, "তোমরা আওয়ামী লীগের বা ওই পক্ষে কোনো কাজ করতে পারবে না। তোমাদেরকে ইব্রাহিমের পক্ষেই কাজ করতে হবে।" মানে এটা কি পুলিশের কাজ? না, এটা আপনি যেটি বললেন ওটা আমিও দেখেছি। ওটা ১৩ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারা তারা সবাই ইলেকশন আওয়ামী লীগের কমিশনে, এবং সবাই আওয়ামী লীগের। সবাই আওয়ামী লীগের, তারা ইলেকশন কমিশনে কমপ্লেন করেছে যে আমরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছি এবং আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, বিশেষ গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে হুম, আমাদেরকে বিরক্ত করা হচ্ছে, আমাদেরকে ডিস্টার্ব দেওয়া হচ্ছে। এখন বিশেষ গোয়েন্দা সংস্থা বলতে এটা ডিজিএফআই হতে পারে, অথবা স্পেশাল ব্রাঞ্চ হতে পারে, অথবা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ হতে পারে। তবে এটি একটি অনাকাঙ্ক্ষিত। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ নির্বাচন, এটা তো আসলে কোনো নির্বাচনই তো হচ্ছে না, এটা তো এক দলের নির্বাচন হচ্ছে। আপনি যেমনটি বললেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে থেকে উনি দলীয় প্রধানের চেয়ারে থেকে উনি দামি শব্দ উচ্চারণ করেছেন। এবং আমাদের দেখেন, মানে আমাদের দেখেন, মানে ক্রীড়ানক, আমাদের যে ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনারও কিন্তু শতরূপার সাথে ভয়েস অফ আমেরিকাতে সাক্ষাৎকার দেওয়ার সময় কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ, আওয়ামী লীগের অনেক ক্যান্ডিডেট থাকবে, মানে আওয়ামী লীগের প্রার্থী থাকবে, ডামি ক্যান্ডিডেট থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকবে, অন্যান্য দলের ক্যান্ডিডেট থাকবে। দুইজনই কিন্তু দেখেন আওয়ামী লীগের যে গঠনতন্ত্র ৪৭-এর ঠ, হুম, ৪৭-এর ঠতে কিন্তু সেখানে বলা হচ্ছে যে কোনো প্রতীকে যদি ভোট হয় তাহলে সেখানে কিন্তু সে একজনকে নমিনেশন দিবে। তাহলে এবং কেউ যদি স্বতন্ত্র ক্যান্ডিডেট হয় বা কেউ যদি ডামি ক্যান্ডিডেট হয়, সেখানে ৪৭-এর ঠতে বলা হচ্ছে তাকে বহিষ্কার করবে এবং তাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু শেখ হাসিনা তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেয়ই নাই, বরং সে উৎসাহ দিচ্ছে ডামি মানে ডামি ক্যান্ডিডেট বানানোর জন্য এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য। আবার দেখেন জাতীয় পার্টিরও কিন্তু, আপনার জাতীয় পার্টির যে গঠনতন্ত্রের ২১-এর ৫-এও কিন্তু একই কথা বলা হচ্ছে যে তাদের পার্লামেন্টারি বোর্ড একজনকে নমিনেট করবে যদি প্রতীকে নির্বাচন। সেই ক্ষেত্রে কিন্তু দেখেন জাতীয় পার্টিও, দেখেন আপনার ওই যে মুজিবুল হক চন্নু, আপনার লেফটেন্যান্ট জেনারেল ওই যে মাসুদ উদ্দিন এবং রুহুল আমিন হাওলাদার, তারা কিন্তু তিনজনে বলেছে যে আমরা জাতীয় পার্টি কর্তৃক মনোনীত এবং আওয়ামী লীগ কর্তৃক সমর্থিত। এটি কিন্তু আমাদের যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর, এটি কিন্তু এটি কিন্তু ২০ ধারার কিন্তু লঙ্ঘন হচ্ছে, মানে মানে ১১ এবং ২০ ধারার কিন্তু লঙ্ঘন হচ্ছে। কিন্তু আমাদের দেখেন ক্রীড়ানক যে ইলেকশন কমিশন, তারা কিন্তু এই বিষয়ে কোনো ব্যাখ্যাও চাচ্ছে না এবং এই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদও কিন্তু তারা করছে না। আর আর যেটা হলো যে রুহুল আমিন হাওলাদার তো আরো এক গ্রেড আপ চলে গেছে। ওনার ব্যানারে উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়েছেন। মানে কি আশ্চর্য! এটা যে আপনার নির্বাচন আপনি খেলছেন, সেখানে কিন্তু আপনি যে টার্মটা ইউজ করলেন সমকামী নির্বাচন, আমি তো আমি তো মনে করি যে আপনার সাথে আমি একমত যে সমকামী কখন বলে, যখন ছেলে ছেলে বিয়ে করে, মেয়ে মেয়ে যখন বিয়ে করে। এটা তো আওয়ামী লীগের ভিতরে নির্বাচন হচ্ছে। ইভেন জাতীয় পার্টি তো, এখন আমরা যে মেসেজটা পাচ্ছি যে জাতীয় পার্টিও কিন্তু নির্বাচন বয়কট করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা কিন্তু জাতীয় পার্টিকে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছে না। এই কারণে যে আপনার যে মেহেরপুর ১ আসনের যে অধ্যাপক মান্নান সাহেব যেটা বলেছে, এটি আপনি কিন্তু বিক্ষিপ্ত ঘটনা মনে করেন না। যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে, মানে কেউ বলছে ৪০ জন, কেউ বলছে ৭০ জন। এখানে কিন্তু ভারতের নমিনেটেড ক্যান্ডিডেট আছে। তারা যদি জাতীয় পার্টি যদি প্রত্যাহার করে নেয়, শেষ পর্যন্ত যদি ইলেকশন বয়কট করে, তাহলে এই ৪০ জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট করে তারা একটা স্বতন্ত্র জোট করবে এবং তারা অপোজিশন পার্টি লিডার হবে। তো তার মানে জাতীয় পার্টিও যে, মানে জাতীয় পার্টি তো পচে গেছে। মানে আরো যদি সে পচে বা পচা থেকে যদি সে একটু বাঁচতে চায়, তারপরেও কিন্তু শেখ হাসিনা কিন্তু বিকল্প করে রেখেছে। ইলিয়াস হোসেন, আপনার মাধ্যমে আমি একটু সবাইকে অবহিত করতে চাই, এই মুহূর্তে ২টা অর্গানাইজেশন কিন্তু জনগণের পক্ষ নিতে পারে, গণতন্ত্রের পক্ষ নিতে পারে। একটি হচ্ছে জাতীয় পার্টি, আর একটি হচ্ছে সেনাবাহিনী। জাতীয় পার্টি কিভাবে নিতে পারে? জাতীয় পার্টির এখনো সময় আছে।
তারা এই ইলেকশনকে প্রত্যাখ্যান করে বয়কট করা, তারপরে তারা সমকামী নির্বাচন করে সম করে একটা সরকার গঠন করবে। সেই ক্ষেত্রেও জনগণ কিন্তু জাতীয় পার্টির এই 15 বছরের যে মানে যে বদনাম কিছু হলেও হয়তো তাদেরকে ক্ষমা করে দিতে পারে এই মুহূর্তে, এবং জাতীয় পার্টির যে হারানো যে বদনাম, এটি জাতীয় পার্টি কিছুটা হলেও রিগেইন করবে। আর বাংলাদেশ সেনাবাহিনী যেটা হলো যে দেখেন 1971 সালের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু গৌরব জিল্লু ভাই, উজ্জ্বল। আপনি জাতীয় পার্টিকেও যে বলবেন, মানে জাতীয় পার্টি আমার ধারণা যে তারাও হয়তো কিছুটা চেষ্টা করেছে, কিন্তু তাদের আপনি দেখেছেন যে বাড়ি, অফিস, সব গোয়েন্দা সংস্থার লোকজন, পুলিশের লোকজন তারা গিয়ে তারপরে কি ধরনের চাপ দিচ্ছে। আমরা হয়তো আমি এখানে বসে যে কথাটা অবশ্যই জাতীয় পার্টির অনেক সমস্যা আছে, জাতীয় পার্টির বেশ কয়েকজন আছে তারা অত্যন্ত লোভী, যে কারণে তারা এই সরকারের সাথে এইভাবে ছিল। কিন্তু হয়তো চায় তারা, আমরা হয়তো বিদেশে বসে যে কথা বলতে পারছি সেই কথাটা তারা, সেই কাজটা তারা করতে পারছে না। তো তাদেরকে এইভাবে যদি পুলিশ চাপ দেয়, মানে আমি এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্যাটা, সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই দেশে পুলিশ। মানে পুলিশ মানুষ হবে কবে জিল্লু ভাই, এটা একটু বলেন। না, আপনি যেমনটি বললেন আমি আপনার সাথে একমত না। আমি আপনার সাথে একমত না যে জাতীয় পার্টিকে চাপ দেওয়া হচ্ছে এবং চাপ দিয়ে তাদেরকে নির্বাচনে আনা হয়েছে। আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। জাতীয় পার্টি স্বেচ্ছায় তারা নির্বাচনে গিয়েছে এবং জাতীয় পার্টি তার দলটাকেও কিন্তু তারা কলঙ্কিত করছে। এরশাদ সাহেবের যে দলটা, জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু কিন্তু দলটাকেও কিন্তু কলঙ্কিত করছে। এই যে 26 জন শুধু হালুয়া রুটি খাওয়ার জন্য তারা কিন্তু তাদের কিন্তু জাতীয় পার্টির দলটাও কিন্তু তারা কলঙ্কিত করছে। আপনি যেমনটি বললেন যে ডিজিএফআই, ওই যে ব্রিগেডিয়ার নিশারুল, সে যে জাতীয় পার্টির অফিসে গিয়েছিল এবং যেটা পত্রপত্রিকায় এসেছে তাদেরকে বাধ্য করেছে যাতে তারা ইলেকশন মানে নমিনেশন পেপার যাতে না করে। আপনি ইলিয়াস হোসেন, আপনি বলেন যে বিএনপির তো একজন নেতা কর্মীকে তো নিতে পারে না। গত পরশুদিন আমরা সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখলাম মনিরুল ইসলাম জেলখানায় যে মির্জা ফখরুলের সাথে দেখা করেছে, এবং আপনার ভিডিওতেই তো আমি দেখেছি সেখানে সে বলেছে যে যে তাদেরকে 2000 কোটি টাকা দেওয়া হবে, 120টা আসন দেওয়া হবে। তাহলে তো মির্জা ফখরুল তো এটা প্রত্যাখ্যান করেছে, মির্জা আব্বাস প্রত্যাখ্যান করেছে, সকল নেতা কর্মী প্রত্যাখ্যান করেছে। তাহলে কি জাতীয় পার্টি কি প্রত্যাখ্যান করতে পারতো না? এটি জাতীয় পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে বলা হয়েছে যে আমরা নির্বাচনে আসব, কিন্তু আপনাদের কিন্তু নাটক সাজাইতে হবে। ডিজিএফআই যে ব্রিগেডিয়ার সাহেব গিয়েছে, সে সরকারের আদেশেই গিয়েছে, সরকারের ইশারাতে সে গিয়েছে, কিন্তু এটি কিন্তু জাতীয় পার্টির অনুরোধে কিন্তু গিয়েছে, যাতে জনগণের কাছে একটা বুঝ দেওয়া যে আমরা আসলে নির্বাচনে আসতে চাই না, আমরা আপনাদের পক্ষেই আছি, জনগণের সাথেই আছি, কিন্তু আমাদেরকে সরকার বাধ্য করছে, পুলিশ বাধ্য করছে। এটি হলো একটা ইস্যু। আর আরেকটা ইস্যু আমি যেটা বলছিলাম যে সেনাবাহিনীর যেহেতু গৌরবোজ্জ্বল ভূমিকা, এক্সেপ্ট 2018 সালে আজিজের যে বিতর্কিত ভূমিকা, এই সেনাবাহিনী কিন্তু তার এই গৌরবোজ্জ্বল ভূমিকাও কিন্তু এখন রিগেইন করার কিন্তু একটা উত্তম সময়। আমি আমি বলছি না যে এই যে সেনাবাহিনীকে যে এখন আদেশটা দেওয়া হচ্ছে, এই যে আপনি যেটা বলছেন সমকামী নির্বাচন বা ডামি নির্বাচন, এটি যদি সেনাবাহিনী আমি মনে করি যদি দায়িত্ব পালন করে, এই দায়িত্ব পালন করাটা কিন্তু অসাংবিধানিক হবে। তারাও কিন্তু সংবিধান কিন্তু লঙ্ঘন করবে। আমি আপনার মাধ্যমে আমার কথা যারা শুনছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, সেনাপ্রধান এবং আর্ম ফোর্স ডিভিশনের পিএসও ওনারা যেন সংবিধানের সাতের কয়ের 2 ধারা, সংবিধানের আমি যেটা বলবো সংবিধানের 7-এর কয়ের 1-এর খ, ওখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে এই যে অসাংবিধানিক নির্বাচন এবং অসাংবিধানিক উপায়ে যদি কাউকে আপনি ক্ষমতায় নেন এবং এটা যদি আপনি ষড়যন্ত্র করেন, সহযোগিতা করেন, তাহলেও কিন্তু এটা সংবিধান লঙ্ঘন হবে। এবং ওই আইনের কিন্তু আর্টিকেল 7 কয়ের 2-এ কিন্তু বলা হচ্ছে যে ব্যক্তি এই কাজটি করার জন্য অনুমোদন দিবে সেও কিন্তু এই সংবিধান লঙ্ঘন করবে। তার মানে আর্টিকেল 7-এ সাব ক্লজ 1 এটি কিন্তু সেনাপ্রধান বা আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও, পুলিশের আইজিপি এবং সকল বাহিনী চিফ এবং সংশ্লিষ্ট সচিব, ইলেকশন কমিশনার, তারা কিন্তু এই সংবিধান কিন্তু লঙ্ঘন করছে। এবং এই সেনাবাহিনী এই যে যদি এখন এই অসাংবিধানিক যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনে যদি দায়িত্ব পালন করে, পুলিশ তো অসাংবিধানিক হয়েই গিয়েছে অন্যান্য বাহিনীর, কারণ সেনাবাহিনী তো এখনো দায়িত্ব পালন করে নাই, যদি তারা এই অসাংবিধানিক দায়িত্ব পালন করতে রিফিউজ করে, আমি মনে করি তারা সংবিধানটাকে আপন করবে। কিন্তু তারা যদি এই দায়িত্ব পালন করে, আমি মনে করি সেটিও তাদের কিন্তু সংবিধান লঙ্ঘন। জি, ধন্যবাদ। জি জিল্লু ভাই, ধন্যবাদ।
পুলিশের ভাইদেরকে বলবো, আমরা জানি বাংলাদেশে যেমনটি জিল্লু ভাই বলছেন, আমি হয়তো প্রশ্ন করার খাতিরে অনেক কথাই বলছিলাম। কিন্তু আমাদেরও অনেক পুলিশ অফিসারদের সাথে কথা হয়, পুলিশ সদস্যদের সাথে কথা হয়। তাদের আমাদের চেয়েও খারাপ লাগে। কারণ হচ্ছে আমরা তো সেটার প্রতিবাদ করতে পারছি, তারা সেই প্রতিবাদটুকুও করতে পারছে না। কোনো ক্ষেত্রে তাদেরকে বন্দুক নিয়ে যাদেরকে তারা খুব পছন্দ করে সেই মানুষগুলোর বুকে তাদের গুলি চালাতে হয়। তো এরপরও পুলিশের যেই সদস্যরা এখনো পর্যন্ত এই যে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছেন, ১৮ কোটি মানুষের বিরুদ্ধে কাজ করছেন, তাদেরকে বলব যে এখনো সময় আছে, মানুষ হয়ে যান। কারণ এই বাংলাদেশে এখন ৪০ জন বা ৭০ জন প্রার্থী দিচ্ছে ভারত সরাসরি। এই প্রার্থীর সংখ্যা বাড়বে। একসময় ভারতের কথাতেই এই দেশের এই প্রতিটি ৩০০ আসনের যে প্রার্থী সবাই মনোনয়ন পাবে এবং নির্বাচিত হবে। মূলত তারাই দেশ চালাচ্ছে, সরাসরি ঘোষণা দিতে বাকি আছে, সেই ঘোষণাটাও তারা দিয়ে দেবে। তো সেই দিন যদি দেখতে না চান, আমি বিশ্বাস করি পুলিশের সবাই দেশপ্রেমিক মানুষ, আপনার দেশের কথা চিন্তা করবেন। ব্যারিস্টার জিল্লুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন।